নমস্কার। আজকে আমরা জগ্গি বাসুদেবের লেখা ইনার ইঞ্জিনিয়ারিং বইটা নিয়ে একটু গভীরে যাব। এর কিছু জরুরি অংশ নিয়ে কথা বলবো। বইটা তো মূলত আত্ম উন্নয়ন আর যোগের দৃষ্টিকোণ থেকে কি করে একটা আনন্দময় জীবন পাওয়া যায় সেই পথটাই দেখায়। ঠিক তাই। আর বইটার গোড়ার কথাটাই খুব ইন্টারেস্টিং, যে আমাদের ভেতরের অবস্থাটাই, আমাদের ফিলিংস, সেটাই ঠিক করে দেয় বাইরের পরিস্থিতি আমরা কিভাবে নিচ্ছি। লেখক এখানে নিজের অভিজ্ঞতা, যোগ দর্শন আর বেশ কিছু প্র্যাকটিক্যাল টিপস খুব সুন্দরভাবে এক করেছেন। তো আমাদের আজকের লক্ষ্য হলো এই বই থেকে কিছু মূল ভাবনা, কিছু ইনসাইট বের করে আনা। নিজেদের ভেতরের জগৎটাকে কি করে আরও ভালো করে চেনা যায় আর কি করে সেটাকে একটু কন্ট্রোল করা যায় সেই নিয়েই কথা বলবো। চলুন তাহলে শুরু করা যাক। লেখক শুরুতেই না শঙ্করন পিল্লাইয়ের একটা মজার গল্প দিয়ে শুরু করেছেন, মনে আছে তো? হুপিং কাশির রোগীকে জুলাপের ওষুধ দেওয়ার মতো। আজকাল সুস্থতার নামে অনেক সময় কিরকম ভুলভাল সমাধান চলে, তাই না? একদম। আর সেটার ফল কি হয়েছে? গুরু শব্দটা শুনলেই এখন অনেকের কেমন একটা প্রায় গালিগালাজের মতো মনে হয়। হ্যাঁ, ঠিক। অথচ লেখক মনে করাচ্ছেন গুরু শব্দের আসল মানে কি। অন্ধকার দূরকারী। গুরু মানে অন্ধকার, রু মানে যিনি দূর করেন। গুরুর কাজ কিন্তু এই নয় যে জ্ঞান দেওয়া বা ধর্ম বদলানো, বরং আমাদের যে ইন্দ্রিয় সেন্সগুলো হুম। বা আমাদের মনের যে লিমিটেশনস, তার বাইরে যে একটা জগৎ আছে সেদিকে আলো ফেলা। অস্তিত্বের আসল রূপটা দেখানো, তাই তো? একদম, সেটাকেই স্পষ্ট করে তোলা। এই সূত্র ধরেই লেখক আরও কয়েকটা খুব পপুলার ধারণাকেও চ্যালেঞ্জ করেছেন। যেমন ওই যে কথাটা আমরা সারাক্ষণ শুনি, বর্তমানে বাঁচো, বি ইন দ্য মোমেন্ট। কিন্তু উনি বলছেন আমরা তো সবসময় বর্তমানেই আছি, চাইলেও তো অন্য সময় থাকতে পারি না। ঠিক, অতীত বা ভবিষ্যৎ নিয়ে যে কষ্টটা, সেটা তো আসলে আমাদের মেমোরি আর ইম্যাজিনেশনের খেলা। খুব জরুরি পয়েন্ট। এর মানে এই নয় যে মনটাকে বাতিল করে দিতে হবে, বরং মনেরই যে স্মৃতি আর কল্পনার বিশাল ক্ষমতা, হ্যাঁ একবারে একটা কাজ করো, ফোকাস অন ওয়ান থিং। হ্যাঁ, ওটাকেও উনি একটু লিমিটেড মনে করেন, কারণ মানুষের কনসিয়াস মাইন্ড হয়তো মাল্টিটাস্কিং পারে না, কিন্তু আমাদের ভেতরের সিস্টেম, আমাদের জীবন শক্তি, সে তো একসঙ্গে কত কিছু চালাচ্ছে। ঠিক তাই, আমাদের ক্ষমতা আসলে তার চেয়ে অনেক বেশি। লেখক কিন্তু নিজের কথাও খুব খোলামেলা বলেছেন, যেমন ছোটবেলায় গাছে উঠে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, প্রকৃতির মধ্যে হারিয়ে যাওয়া। হ্যাঁ, আর একই সাথে কিন্তু মারাত্মক যুক্তিবাদী ছিলেন, সবকিছু নিয়ে প্রশ্ন করতেন। একদম। মন্দির ফন্দির এড়িয়ে চলতেন, কিন্তু চারপাশের সবকিছুতে একটা অদ্ভুত মনোযোগ ছিল। বলছেন যে কোনো সিদ্ধান্তে আসার তারাই ছিল না, শুধু দেখতেন। আর এই শুধু দেখা, কোনো রকম জাজমেন্ট ছাড়া দেখা, এই ক্ষমতাটাই কিন্তু পরে ওনার আধ্যাত্মিক পথের খুব জরুরি একটা দিক হয়ে উঠেছে। ওই যে পড়াশোনায় মন ছিল না বলছেন, কিন্তু জীবনকে, প্রকৃতিকে জানার একটা অসম্ভব কৌতূহল ছিল, অন্যরকম শেখা আর কি। এরপর দুটো ঘটনার কথা খুব ডিটেলে বলেন, যা ওনার জীবন পুরো ঘুরিয়ে দেয়। একটা তো 12 বছর বয়সে হঠাৎ করে এক বৃদ্ধ যোগীর কাছে কিছু পাওয়ারফুল যোগ প্রক্রিয়া শেখা। হ্যাঁ, আর অন্যটা? আর অন্যটা হলো কয়েক বছর পর মহীশূরের চামুণ্ডী পাহাড়ের মাথায় এক দুপুরে বসেছিলেন, আর হঠাৎ এক অদ্ভুত অভিজ্ঞতা হলো। ওই চামুণ্ডী পাহাড়ের অভিজ্ঞতাটা, ওটা তো অসাধারণ। উনি যেভাবে বর্ণনা করেছেন, হ্যাঁ হ্যাঁ, কি বলছেন? যে হঠাৎ করে তিনি আর তার চারপাশের অস্তিত্বের মধ্যে কোনো সীমারেখা রইল না। তিনি পাহাড়, বাতাস সবকিছুর সঙ্গে যেন এক হয়ে গেলেন। কোনটা আমি আর কোনটা আমি নই, এই ভেদটাই মুছে গেল। একদম। আর এই অভিজ্ঞতা থেকেই উনি যোগ শব্দটার আসল মানেটা বুঝলেন। যোগ মানে মিলন, এক হওয়া। এটা শুধু ব্যায়াম নয়, এটা অস্তিত্বের সাথে একাত্ম হওয়ার একটা বিজ্ঞান। আর তখন থেকেই ওনার মনে হলো যে এই যে আনন্দ, এই যে কোনো সীমানা থাকা, এটা তো আসলে আমাদের সবার জন্মগত অধিকার। হ্যাঁ, এটা কারো একার সম্পত্তি নয়। আমরাই আসলে নিজেদের মন দিয়ে, নিজেদের বিশ্বাস দিয়ে, নিজেরাই নিজেদের আনন্দের পথে বাধা তৈরি করি, অজান্তেই। এইখানেই কিন্তু বইটার আসল ফোকাসটা চলে আসছে। আমরা জীবনে যাই করি না কেন, চাকরি, ব্যবসা, সম্পর্ক, সবকিছুর মূলে চাওয়াটা কি? একটু আনন্দ, একটু শান্তি, তাই তো? কিন্তু লেখক প্রশ্ন করছেন, শেষ কবে আমরা টানা 24 ঘন্টা, একটা পুরো দিন শুধু আনন্দে কাটাতে পেরেছি, কোনো টেনশন ছাড়া, কোনো দুঃখ ছাড়া? উম, উত্তরটা শায়দ বেশিরভাগের জন্য একটু ভাবার মতো। কেন হয় এমনটা? লেখক বলছেন, কারণ আমরা আনন্দটাকে বাইরে জিনিসের ওপর ডিপেন্ডেন্ট করে ফেলেছি। ঠিক, কিছু ভালো ঘটল তো আনন্দ পেলাম, কিছু খারাপ হলো তো দুঃখ।
যেন আমাদের রিমোট কন্ট্রোলটা অন্য কারো হাতে। কিন্তু উনি বলছেন আনন্দ আসলে বাইরের কোনো জিনিস নয়, এটা আমাদের ভেতরের একটা কোয়ালিটি, একটা স্টেট অফ বিইং। ঠিক। যদি আমাদের ভেতরটা আনন্দময় থাকে তাহলে বাইরের পরিস্থিতি যেমনই হোক আমরা অনেক শান্ত থাকতে পারি, সবার সাথে ভালোভাবে মিশতে পারি, আমাদের শরীর মন সবকিছু বেস্ট কাজ করে তখন। আসল চ্যালেঞ্জটা হলো ভেতরের এই অবস্থাকে বাইরের ঘটনা দিয়ে কন্ট্রোল হতে না দেওয়া, নিজের হাতে স্টিয়ারিংটা রাখা। এই আইডিয়াটা থেকেই উনি রেসপন্সিবিলিটি বা দায়িত্ব শব্দটাকে একদম অন্যভাবে দেখছেন। দায়িত্ব শুনলেই আমাদের কেমন একটা বোঝা মনে হয়, তাই না? হ্যাঁ, কিন্তু উনি শব্দটাকে ভাঙছেন। রেসপন্স এবিলিটি মানে সাড়া দেওয়ার ক্ষমতা। বাহ, এটা দারুণ। যা কিছু ঘটছে তার প্রতি রিয়্যাক্ট না করে, মানে আবেগ বা অভ্যাসের বশে প্রতিক্রিয়া না করে, যখন আমরা সচেতনভাবে সাড়া বা রেসপন্স করার ক্ষমতাটা নিই। তখন অনেক অপশন খুলে যায়, আমরা আর পরিস্থিতির শিকার থাকি না। ঠিক। আর উনি বলছেন এই সাড়া দেওয়ার ক্ষমতা কিন্তু আনলিমিটেড হতে পারে। আমরা যখন নিজেদের ছোট গণ্ডিগুলো আঁকড়ে ধরে থাকি, আমার শরীর, আমার পরিবার, আমার জাত, আমার ধর্ম, তখনই বোঝাটা তৈরি হয়। একদম। যখন এই দেওয়ালগুলো ভাঙতে শুরু করি তখন দায়িত্বটা আর বোঝা লাগে না, এটা একটা স্বাভাবিক এক্সপ্যানশন মনে হয়। আধ্যাত্মিকতার পথটাও তো আসলে এইটাই, নিজের তৈরি করা দেওয়ালগুলো ভাঙা। ভালোবাসার ব্যাপারেও উনি একই রকম একটা মূল কথা বলছেন। আমরা ভাবি ভালোবাসা মানে দেওয়া নেওয়া, আমি তোমায় ভালোবাসি যদি তুমি আমায় ভালোবাসো। হ্যাঁ, একটা ডিলের মতো। কিন্তু লেখক বলছেন ভালোবাসা কোনো কাজ নয়, ওটা আমাদের ভেতরের একটা গুণ, একটা অবস্থা। যেমন ফুল সুগন্ধ দেয়, সেটা তার নেচার। ঠিক তেমন মানুষ ভালোবাসতে পারে। অন্য কেউ হয়তো সেই ভালোবাসাটা পাওয়ার কারণ হতে পারে, কিন্তু ভালোবাসার সোর্সটা আসলে আমাদের ভেতরেই। আর এই যে ভেতরের অবস্থা বদলানোর কথা আসছে বারবার, তার একটা খুব শক্তিশালী টুল বা উপায় হলো যোগ। হ্যাঁ, আমরা আগেই বলছিলাম যোগ মানে কিন্তু শুধু আসন বা ব্যায়াম নয়, লিটারাল মানে হলো মিলন, নিজের সাথে, অস্তিত্বের সাথে এক হওয়া। আধুনিক ফিজিক্সও তো এখন বলছে এই পুরো ইউনিভার্সটাই এনার্জি, সবটাই শক্তি। যোগ হলো সেই ভেতরের শক্তিকে চেনা আর তাকে কনশাসলি ব্যবহার করার একটা সায়েন্স বা টেকনোলজি। আর এই টেকনোলজিটা কাজ করে কিভাবে? লেখক এখানে যৌগিক অ্যানাটমির 5টা স্তরের কথা বলছেন। কোষ বলা হয় এগুলোকে। হ্যাঁ, পঞ্চকোষ। প্রথমটা হলো অন্নময় কোষ, মানে আমাদের ফিজিক্যাল বডি, যেটা খাবার দিয়ে তৈরি। তারপর তারপর মনোময় কোষ, মানে আমাদের মাইন্ড, মেন্টাল বডি। এরপর প্রাণময় কোষ, এনার্জি বডি। তারপর বিজ্ঞানময় কোষ। বিজ্ঞানময় কোষ। এটা কি? এটা ঠিক ইন্টেলেক্ট বা বুদ্ধি নয়, তার চেয়েও গভীর। জ্ঞানের স্তর, বিশেষ জ্ঞান বা উইজডম বলতে পারেন। আর সবশেষে হলো আনন্দময় কোষ, মানে বিশুদ্ধ আনন্দের স্তর, যা কোনো কারণের ওপর নির্ভরশীল নয়। বাহ, পঞ্চকোষ। এই ধারণাটা খুব ইম্পর্ট্যান্ট। যোগের লক্ষ্য হল এই 5টা কোষের মধ্যে একটা হারমোনি, একটা অ্যালাইনমেন্ট আনা। আমরা সাধারণত কি করি, শুধু শরীর আর মন নিয়েই ব্যস্ত থাকি, ঠিক। এনার্জি বডি বা উইজডম বডি নিয়ে ভাবি না। ফলে জীবনে পূর্ণতা আসে না। যখনই 5টা কোষ সিঙ্কে থাকে, এক সুরে বাজে, তখনই আমরা আমাদের ফুল পোটেনশিয়ালে বাঁচতে পারি। আর এই ব্যালেন্স আনার জন্য যোগে মূলত 4টে মেন রাস্তার কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, কর্মযোগ মানে কাজের মাধ্যমে, ফলের আশা না করে কাজটাকে নিখুঁতভাবে করে যাওয়া। জ্ঞানযোগ, বুদ্ধি, বিচার, প্রশ্ন করার মাধ্যমে সত্যকে খোঁজা। ভক্তিযোগ, ভক্তিযোগ মানে ইমোশন, ডিভোশন, সারেন্ডারের মাধ্যমে এক হওয়া। আর ক্রিয়াযোগ মানে সরাসরি নিজের ভেতরের এনার্জিকে ব্যবহার করে কনশাসনেসকে বাড়ানো। তার মানে এই 4টে পথ। লেখক বলছেন আমাদের সবার মধ্যেই এই 4টে ঝোঁক কম বেশি থাকে। কেউ হয়তো বেশি কাজ ভালোবাসে, কেউ বেশি ইমোশনাল। কিন্তু জীবনে আসল ভারসাম্য আনতে গেলে এই 4টেরই একটা ব্লেন্ড দরকার। শুধু একটাকে আঁকড়ে থাকলে হবে না। আচ্ছা, এবার যদি একটু ফিজিক্যাল লেভেলে আসি, মানে অন্নময় কোষ, আমাদের শরীরটা তো খাবার দিয়েই তৈরি, তাই না? আর খাবার আসছে পৃথিবী থেকে। তার মানে আমরা আসলে এই পৃথিবীরই একটা অংশ, চলন্ত পৃথিবী। ঠিক। লেখক এই কানেকশনটা ফিল করার ওপর খুব জোর দিয়েছেন।
হঠযোগের যে আসন বা প্রক্রিয়াগুলো আছে সেগুলোর উদ্দেশ্যই হল শরীরটাকে এমনভাবে তৈরি করা যাতে সে আরও সূক্ষ্ম শক্তি বা অভিজ্ঞতা ধারণ করতে পারে শরীরকে একটা রিসেপটিভ পাত্র বানানো। এই যেমন সূর্য নমস্কার, আমরা তো ভাবি এটা জাস্ট একটা এক্সারসাইজ বা বড়জোর সূর্যকে পুজো করা। কিন্তু লেখক বলছেন এর মানে আরও গভীর। এটা আসলে আমাদের বডি সাইকেলকে সোলার সাইকেলের সাথে অ্যালাইন করার একটা শক্তিশালী প্রক্রিয়া। ওই যে 12টা স্টেপ আছে না, ওটা নাকি সোলার সাইকেলের প্রায় 12.5 বছরের যে চক্র তার প্রতীক। শরীর আর এনার্জি লেভেলে এর দারুণ প্রভাব পড়ে। খাবার নিয়েও তো অনেক কিছু বলেছেন। শরীর কোন ধরনের খাবারের জন্য তৈরি সেটা বুঝতে বলেছেন। হ্যাঁ, উনি ফল, সবজি, বাদাম মানে যেগুলো ন্যাচারাল সহজে হজম হয় সেগুলোর কথা বেশি করে বলেছেন, বিশেষ করে কাঁচা খাবার। কারণ রান্না করলে খাবারের যে প্রাণশক্তি সেটা নাকি অনেকটাই কমে যায়। আর মাংস বা হেভি ফুডের ব্যাপারে? সেগুলোর ব্যাপারে বলছেন যে ওগুলো হজম করতে শরীরের অনেক এনার্জি লাগে, সময়ও লাগে বেশি, শরীরে একটা জড়তা আসে। আর আরেকটা পয়েন্ট বলেছেন, মাংস খেলে শরীরে ব্যাকটেরিয়ার গ্রোথ বাড়ে, যেটা লং টাইমে ভালো নয়। আমিষের মধ্যে মাছ তাও বেটার অপশন। মূল কথাটা হলো খুব সচেতনভাবে খাবার বাছা দরকার, এমন খাবার যা শরীরকে সজাগ, ভাইব্রেন্ট রাখে, ডাল বা লেথার্জি করে না। শুধু কি খাচ্ছি তা নয়, কখন খাচ্ছি, কিভাবে খাচ্ছি, ওগুলো ইম্পর্ট্যান্ট বলছেন। যেমন একাদশী বা কিছু তিথিতে উপোস করার যে প্র্যাকটিসটা ছিল। হ্যাঁ, তার পেছনেও একটা সায়েন্স আছে বলছেন। বডিকে ন্যাচারালি ক্লিন করার একটা সুযোগ দেওয়া। প্রতি মোটামুটি 14 দিনে এরকম একটা সাইকেল আসে, যখন বডি সহজেই ডিটক্স করতে পারে। খাবারটাকে শুধু বাঁচার জ্বালানি না ভেবে একটু কনসিয়াসলি নিলে তার এফেক্টটাই অন্যরকম হয়। অসাধারণ যন্ত্র, কিন্তু আমরা বানিয়ে ফেলেছি দুঃখ তৈরির কারখানা। হ্যাঁ, ঠিক তাই। সমস্যাটা কোথায়? সমস্যা হলো মন আমাদের কথা শোনে না, নিজের মর্জি মতো চলে। হয় অতীতে পড়ে থাকে, নয়তো ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে। ঠিক। যোগ এখানে কি সলিউশন দেয়? যোগ একটা দারুণ জিনিস শেখায়। সেটা হলো আমাদের আসল সত্তা মানে আমি আর আমাদের মনের যে কাজগুলো, চিন্তা, আবেগ, এই দুটোর মধ্যে একটা গ্যাপ তৈরি করা, একটা ডিস্টেন্স। মানে চিন্তা বা আবেগের সাথে নিজেকে আইডেন্টিফাই না করা। একদম। যখন আমরা ভাবি আমি আমার চিন্তা বা আমি আমার রাগ, তখনই কষ্টটা হয়। কিন্তু যখন বুঝতে পারি আরে চিন্তা বা রাগ তো আসছে আর যাচ্ছে মেঘের মতো, কিন্তু আমি তো তার থেকে আলাদা, একজন সাক্ষী, তখন আর দুঃখটা গায়ে লাগে না সেভাবে। ঠিক তখন মন আর সমস্যা তৈরি করে না। তখন মন হয়ে ওঠে একটা দারুণ টুল, একটা সম্ভাবনা। এই মনের আরও গভীরে গিয়ে লেখক 16টা ডাইমেনশনের কথা বলেছেন, যেগুলোকে উনি 4টে মেন ক্যাটাগরিতে ভাগ করেছেন। কি কি সেগুলো? বুদ্ধি মানে ইন্টেলেক্ট, যা বিচার করে। মনস মানে মেমরি বা স্মৃতি। চিত্ত মানে ডিপার অ্যাওয়ারনেস, যা স্মৃতির বাইরে। আর অহংকার মানে আইডেন্টিটি বা আমি বোধ। বাহ! বুদ্ধি, মনস, চিত্ত, অহংকার। এই 4টে বোঝাটা খুব জরুরি। বুদ্ধি তো আমাদের রোজকার জীবনে টিকে থাকতে সাহায্য করে, কিন্তু মুশকিল হয় যখন বুদ্ধি শুধু মনস মানে পুরনো ডেটার ওপর ভর করে চলে। তখন নতুন কিছু হয় না, একই বৃত্তে ঘুরতে থাকি। রাইট। লেখক বলছেন বুদ্ধিকে যখন চিত্ত বা ওই ডিপার অ্যাওয়ারনেসের সাথে কানেক্ট করা যায়, তখনই সেটা সত্যিকারের বিবেক হয়ে ওঠে, যা শুধু ভাগাভাগি করে না, বরং সবকিছুর মধ্যেকার একতা দেখতে পায়। এই চিত্ত জিনিসটা আসলে কি? কনসেন্ট্রেশন? না, ঠিক কনসেন্ট্রেশন বা মেন্টাল অ্যালার্টনেস নয়, তার চেয়েও গভীর। বলছেন এটা আমাদের অস্তিত্বের সেই দিক যা কোনো মেমরি বা অভিজ্ঞতার ছাপ দিয়ে তৈরি নয়। এটা পিওর ইন্টেলিজেন্স, সৃষ্টির উৎসের সাথে সরাসরি কানেক্টেড। মেডিটেশনের মাধ্যমে কি এই চিত্তের স্তরে যাওয়া যায়? হ্যাঁ, সেটাই একটা পথ। বুদ্ধি আর যুক্তির পথের পাশাপাশি উনি ভক্তি বা ডিভোশনের পথটাকেও খুব পাওয়ারফুল বলেছেন। ঠিক। ভক্তি মানে কিন্তু কোনো অন্ধবিশ্বাস বা দুর্বলতা নয়, একদমই নয়। এটা হলো জীবনের প্রতি, অস্তিত্বের প্রতি একটা তীব্র ভালোবাসা, একটা টোটাল ওপেননেস। যখন আমরা সবকিছুকে ভালো মন্দ, সুখ দুঃখ সমানভাবে অ্যাকসেপ্ট করতে পারি, কোনো ভেদাভেদ না করে, সেটাই ভক্তি। আক্কা মহাদেবীর উদাহরণটা খুব সুন্দর দিয়েছেন, দ্বাদশ শতাব্দীর সাধিকা। হ্যাঁ, ঈশ্বরের প্রেমে এতটাই ডুবেছিলেন যে সমাজ, সংস্কার, এমনকি নিজের পোশাক পর্যন্ত ত্যাগ করেছিলেন। এটা বিদ্রোহ ছিল না, এটা ছিল তার ভেতরের পরম উপলব্ধির প্রকাশ,
ভক্তি মানুষকে সব ধরনের মেন্টাল আর সোশ্যাল লিমিটেশন থেকে মুক্তি দিতে পারে। এবার আসি কর্ম প্রসঙ্গে। এই শব্দটা নিয়েও তো কত ভুল ধারণা, তাই না? হ্যাঁ, আমরা ভাবি কর্ম মানে ভাগ্য, ডেস্টিনি। হ্যাঁ, যা লেখা আছে তাই হবে। কিন্তু লেখক বলছেন কর্ম শব্দের আসল মানে হল ক্রিয়া, মানে অ্যাকশন। আমরা যা কিছু করি শরীর দিয়ে, মন দিয়ে, এনার্জি লেভেলে, সেটাই কর্ম। আর এই কর্মের ফলে আমাদের আজকের জীবনটা তৈরি হয়েছে। তার মানে আমাদের জীবন আমাদেরই সৃষ্টি। ঠিক। আর অতীতের কর্মের যে ছাপগুলো আমাদের সিস্টেমে থেকে যায় সেগুলোকে বলা হয় বাসনা। এই বাসনায় আমাদের মধ্যে কিছু টেন্ডেন্সি তৈরি করে আর সেই অনুযায়ী পরিস্থিতিকে অ্যাট্রাক্ট করে। ব্যাপারটা অনেকটা একটা ইনভিজিবল সফটওয়্যারের মতো, যেটা আমাদের জীবনকে একটা নির্দিষ্ট দিকে ঠেলতে থাকে। ভালো কর্ম, খারাপ কর্ম বলেও কি কিছু আছে? লেখক বলছেন ভালো বা খারাপ বলে কিছু নেই, কর্ম একটা মেকানিজম মাত্র। স্পিরিচুয়াল প্রসেসের উদ্দেশ্য হল এই কর্মের বাঁধন থেকে মুক্ত হওয়া, যাতে আমরা অতীতের দ্বারা চালিত না হয়ে বর্তমানে কনশাসলি জীবনটা গড়তে পারি। সেটা কিভাবে সম্ভব? জীবনের প্রত্যেকটা মুহূর্তকে যদি পুরো মনোযোগ দিয়ে, পুরো তীব্রতার সাথে বাঁচা যায়, যখন আমরা টোটালি প্রেজেন্ট থাকি, তখন নতুন কর্ম তৈরি হয় না আর পুরনো কর্মের প্রভাবও কাটতে থাকে। আচ্ছা, এবার একটু এনার্জি বডি বা শক্তি শরীরের কথায় আসি। যোগশাস্ত্রে তো অনেক নারীর কথা বলা হয়েছে। হ্যাঁ, অসংখ্য। বলা হয় 72,000 নারী আছে, তার মধ্যে 3টে প্রধান: ইরা, পিঙ্গলা আর সুষুম্না। ইরা, পিঙ্গলা, সুষুম্না, এগুলো কি? ইরা হল শরীরের বাঁ দিকের সাথে যুক্ত, চন্দ্রনারী বলা হয়। এটা শীতলতা, ফেমিনাইন কোয়ালিটি বা ইন্ট্রোভার্সনের প্রতীক। পিঙ্গলা হল ডান দিকের, সূর্যনারী। এটা উষ্ণতা, ম্যাসকিউলাইন কোয়ালিটি বা এক্সট্রাভার্সনের প্রতীক। আর সুষুম্না? সুষুম্না হল সেন্ট্রাল চ্যানেল, মেরুদণ্ডের মধ্যে দিয়ে যায়। আমাদের মধ্যে সাধারণত ইরা বা পিঙ্গলার মধ্যে একটা ডমিন্যান্ট থাকে। যোগের অনেক প্রক্রিয়ার লক্ষ্যই হল এই দুটোয় ব্যালেন্স এনে এনার্জিকে মাঝখানের পথ, মানে সুষুম্না দিয়ে চালিত করা। সুষুম্না দিয়ে শক্তি গেলে কি হয়? তখনই মানুষ এক গভীর স্থিরতা, ব্যালেন্স আর উচ্চতর চেতনার স্তরে পৌঁছায়। আর চক্রের কথাও তো আছে। 7টা প্রধান চক্র। হ্যাঁ, এই শক্তি শরীরের মধ্যেই 7টা মেন এনার্জি সেন্টার আছে, মেরুদণ্ডের গোড়া থেকে মাথার তালু পর্যন্ত: মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুরা, অনাহত, বিশুদ্ধি, আজ্ঞা আর সহস্রার। প্রত্যেকটা চক্র কি আলাদা কিছুর সাথে যুক্ত? হ্যাঁ, প্রত্যেকটা চক্র জীবনের এক একটা বিশেষ গুণের সাথে যুক্ত। যেমন মূলাধার হল বেসিক ইনস্টিংক্ট আর স্টেবিলিটির জায়গা, অনাহত বা হার্ট চক্র হল ভালোবাসা, কম্প্যাশনের কেন্দ্র, আজ্ঞা চক্র হল জ্ঞান, ইনটিউশনের জায়গা। যখনই চক্রগুলো অ্যাক্টিভ আর ব্যালেন্স থাকে আর শক্তি এদের মধ্যে দিয়ে ফ্রিলি ফ্লো করতে পারে, তখনই আমরা ফিজিক্যালি, মেন্টালি, স্পিরিচুয়ালি হেলদি থাকি। যৌগিক প্রক্রিয়াগুলো এই চক্রগুলোকে ক্লিন আর অ্যাক্টিভেট করতে সাহায্য করে। লেখক শুধু ইন্ডিভিজুয়াল প্র্যাকটিসের কথাই বলেননি, উনি পাওয়ারফুল এনার্জি স্পেস তৈরি করার কথাও বলেছেন। যেমন উনি নিজে ধ্যানলিঙ্গ তৈরি করেছেন। হ্যাঁ, এ ধরনের জায়গাগুলো এমনভাবে কনসেক্রেটেড বা প্রাণ প্রতিষ্ঠা করা হয় যাতে সেখানে গেলেই মানুষের ভেতরের এনার্জি স্বাভাবিকভাবে অ্যাক্টিভেটেড হতে শুরু করে। প্রাচীন মন্দির বা পিরামিডগুলো কি এরকম? হ্যাঁ, কিছু জায়গা ন্যাচারালি খুব পাওয়ারফুল হয়, যেমন হিমালয়। আবার কিছু জায়গা যোগী বা সাধকদের সাধনার ফলে এনার্জাইজড হয়ে ওঠে। লেখক ভ্যালিয়াঙ্গিরি পাহাড়ের কথা খুব বলেন, যেটাকে দক্ষিণ কৈলাস বলা হয়। ওনার নিজের জীবনেও ওই জায়গার খুব গুরুত্ব। এই ধরনের স্পেসগুলো ট্রান্সফরমেশন প্রসেসকে অনেক ফাস্ট করে দিতে পারে। সব মিলিয়ে দেখলে ইনার ইঞ্জিনিয়ারিং বইটা যেন আমাদের ভেতরে জগতের একটা গাইডবুক, আর সেই জগতের ইঞ্জিনিয়ার হওয়ার জন্য কিছু টুলসও ধরিয়ে দেয়। একদম, এটা শুধু থিওরি নয়, এটা একটা প্র্যাকটিক্যাল ম্যানুয়াল। লেখকের মূল মেসেজটা কি তাহলে? মেসেজটা খুব ক্লিয়ার আর পাওয়ারফুল। জীবনের আনন্দ, শান্তি যা কিছু আমরা খুঁজি সেটা বাইরে কোথাও নেই, সেটা আমাদের ভেতরেই তৈরি করতে হবে। ওই যে রেসপন্সিবিলিটি বা সাড়া দেওয়ার ক্ষমতা নেওয়া, অ্যাওয়ারনেস বাড়ানো আর যৌগিক টেকনিক ব্যবহার করা, এইগুলো দিয়ে আমরা সত্যি নিজেদের ডেস্টিনি নিজেরা লিখতে পারি, নিজেদের জীবনের ইঞ্জিনিয়ার হতে পারি। দারুণ। আজকের এই আলোচনা আমরা এখানেই শেষ করছি। তবে এই শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যেতে চাই। আমরা তো নিজেদেরকে সারাক্ষণ নানা কিছু দিয়ে আইডেন্টিফাই করি। আমাদের শরীর, চিন্তা, বিশ্বাস, আবেগ, প্রফেশন, রিলেশনশিপ, এগুলো সবই আমরা জমিয়েছি সময়ের সাথে সাথে। সব অ্যাকিউমুলেশন। প্রশ্নটা হলো,
এই সব জমানো পরিচয়ের বাইরে গিয়ে আসল আমিটা কে, এই একদম বেসিক প্রশ্নটার মুখোমুখি হওয়ার প্রথম স্টেপ কি হতে পারে? এই ভাবনাটা হয়তো আজকের আলোচনাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ধন্যবাদ। ধন্যবাদ।